হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে রিজনিং ক্লাস হচ্ছিল বা জিআই ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 32, সামনে রেলওয়ে গ্রুপ ডি এবং কেপি কনস্টেবল 2022 কে টার্গেট করে। তো এর আগেও আমাদের 31টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। সেখানেও তোমরা টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে, যেটা আমাদের জবস একাডেমি রয়েছে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, প্রত্যেকটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে এগুলোকে তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকের প্রথম দেখো, বিকল্প নির্বাচন করুন যা শূন্যস্থান পূরণ করবে এবং প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করবে। কি আছে এখানে? জেড এ বি ওয়াই এক্স সি ডি ডাব্লিউ। তাহলে যদি এইভাবে দেখো, এ আর বি পাশাপাশি রয়েছে, এখানে সি আর ডি পাশাপাশি রয়েছে, তাহলে এর পরবর্তীতে কি আসবে? ইটা আসবে শেষে। শেষে যদি ই আসতে হয় তাহলে দেখো ইটা এখানে রয়েছে একমাত্র, যেটা আসছে অপশন বিতে, যেটা হচ্ছে ভিই। ডাব্লিউ ভিটা পাশাপাশি আসবে। বা তুমি যদি এটাকে নিয়েছিলাম না, যাই হোক। তো এখানে কি আসবে? জেড এ, যেটা এর শেষ, এর প্রথম, তারপরে রয়েছে এর দ্বিতীয়, ওর উল্টো, একটা সোজা ভাবে একটা উল্টো ভাবে নিয়েছে, অর্থাৎ একটা জেড প্রথমে, তারপরে একটা বি প্রথম, মানে এ থেকে প্রথমে দ্বিতীয়, তারপর ওই দিক থেকে দ্বিতীয়, আবার এরকম ভাবে নেওয়া হয়েছে। তাহলে আসবে ভিই, যেটা রয়েছে অপশন নাম্বার বিতে, সেটা হবে এখানকার সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় রেটকে IZGV হিসাবে লেখা হয়, সেই ভাষায় কিভাবে ফান্ডকে লেখা হবে? ঠিক আছে, তাহলে রেটকে লেখা হয় IZGV। এবার এখানে, হ্যাঁ, এটা নিয়ে নিয়েছি। দেখো আর কে কি, আর কি হয়েছে? আর হয়ে গেছে আই। এবার আর এর সাথে যদি আই এর রিলেশন আমরা দেখতে চাই, তাহলে দেখতে পাবো আই হচ্ছে, দেখো, এ থেকে শুরু করে 9 নাম্বার, আবার জেড থেকে শুরু করলে 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার। এটা হচ্ছে জেড থেকে শুরু করলে 9 নাম্বার। ঠিক আছে, অর্থাৎ এটা ফার্স্টের দিক থেকে 9, এটা শেষের দিক থেকে 9, এইভাবে। তারপরে এটা হয়েছে, দেখো, জেড, এটা প্রথম দিক থেকে ফার্স্ট, এটা হচ্ছে শেষের দিক থেকে। টিটা হয়েছে জি, ইটা হয়েছে ভি, ঠিক অনুরূপ ভাবে। তাহলে ফান্ডকে কি লেখা হবে? এফ হচ্ছে এই দিক থেকে 6 নাম্বারে, তাহলে এটা এই দিক থেকে 6 নাম্বারে কোনটা আসবে? 1 2 3 4 5 6টা ইউ, তাহলে ইউ আসছে, তাহলে এফটা হয়ে যাবে ইউ। তারপরে আছে ইউ, তাহলে ইউটা কি হবে? ইউটা এই দিক থেকে আছে, এদিক থেকে আছে 6 নাম্বারে, তাহলে এদিক থেকে হয়ে যাবে 6, যেটা হচ্ছে এফ, তাহলে ইউ এর জায়গায় চলে আসবে এফ। ইউএফ এর জায়গায় যদি এফ ইউ এর জায়গায় যদি ইউএফ আসে, দেখো ইউএফ দিয়ে একটাই অপশন রয়েছে, যেটা হচ্ছে অপশন নাম্বার এ, তাহলে আমরা বলতে পারবো যে সেটাই আমাদের আনসার আসবে, UFMW, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, নিম্নলিখিত চিত্রটিতে ন্যূনতম কতগুলি সরলরেখা আছে? তো ন্যূনতম সরলরেখা বলেছে, অর্থাৎ আমরা দেখো এখানে একটা বলে রাখি, এই যে এখানে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কিন্তু একটা সরলরেখা হিসাবে কাউন্ট হবে, কারণ এখান থেকে এত দূর একটা, এখান থেকে এত দূর একটা, বা এত দূর একটা, এইভাবে কিন্তু কাউন্ট হবে না। ক্লিয়ার? এবার দেখো, প্রথমে একটা বাইরের যে চতুর্ভুজ রয়েছে, সেই চতুর্ভুজের জন্য 4টে, বা বর্গক্ষেত্র বলতে পারো, তার জন্য রয়েছে 4টে। তার ভিতরে আবার একটা আয়তক্ষেত্র টানা আছে, সেটার জন্য 4টে। আর বড় প্রথমের যে বর্গক্ষেত্রটা বা আয়তক্ষেত্র টেনেছিল, তার দুটো লম্ব কর্ণ রয়েছে, এই একটা আর এই একটা, যেখানে রয়েছে 2টো। আর ভিতরে যে চতুর্ভুজা নিয়েছো, তার দুটো রয়েছে, এই দুটো, যেটা হচ্ছে 2টো। তাহলে টোটাল হচ্ছে কতগুলি? 12টি। তাহলে এখানে ন্যূনতম 12টি সরলরেখা রয়েছে। এবার তুমি এর থেকে এবার ছোট ছোট করতে পারো, যে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই পার্টটা একটা, এই পার্টটা একটা, এইভাবে তুমি আলাদা বাড়াতে পারো, কিন্তু মিনিমাম 12টি সরলরেখা এখানে রয়েছে। পরবর্তী রয়েছে, 4টি মেয়ে রাধা, নীনা, মোহিতা এবং জ্যোতি একটি পরিষেবা প্রদানকারী দ্বারা ক্রমান্বয়ে পরিবেশিত হবে, তবে কিছু সীমাবদ্ধতা আছে। অর্থাৎ 4জন আছে, আমি 4টের জায়গা আগে পড়ে নিলাম। এদের 4জনকে, মোহিতা এবং জ্যোতিকে পরপর পরিবেশন করা যাবে না, অর্থাৎ মোহিতা এবং জ্যোতি পরপর বসবে না। ধারাবাহিকভাবে 3য় নম্বরে নীনাকে পরিবেশন করা যাবে না, তাহলে নীনা এই জায়গাটাতে বসছেন না। 3 নম্বরে যদি এটা 1 2 3 4 হয়, নীনাকে ওই জায়গাতে বসা যাবে না। আর মোহিতা জ্যোতি পরপর হবে না, আর রাধা এবং নীনাকে একের পর এক পরিবেশন করতে হবে। তাহলে নীনা যদি 3 নম্বরে না থাকে এবং রাধা নীনাকে যদি একে অপর পরপর পরিবেশন করতে হয়, তাহলে রাধাকে আমি এখানে রাখতে পারি, নীনাকে আমি এখানে রাখতে পারি। নীনাকে যদি এখানে রাখতে পারি, তাহলে দেখো রাধাকে যদি আমি এখানে রেখে দিই, তাহলে মোহিতা আর জ্যোতি এই দূরে চলে আসবে, কিন্তু সেটাও প্রথমে বলে দিয়েছে পরপর হবে না। তাহলে রাধাকে যদি আমি এখানে রাখি,
তাহলে দেখো মহিতাকে এখানে আর জ্যোতিকে এখানে, তাহলে দেখো পরপর হচ্ছে না, আমি সব শর্তগুলোকে মেনে চলছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি অবশ্যই সত্য হবে। মহিতাকে প্রথমে পরিবেশন করা যাবে না, দেখো যেতেই পারে, মহিতা এখানেও বসতে পারে, শেষেও বসতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, তাহলে এটা ভুল। রাধাকে তৃতীয়বারে পরিবেশন করতে হবে, দেখো রাধা 3 নম্বরে বসেছে, তাহলে এটা সঠিক চলে আসছে। মহিতাকে প্রথমে পরিবেশন করতে হবে, দেখো প্রথমে পরিবেশন করতে হবে, ঠিক আছে, কিন্তু এম এর জায়গায় আমি এখানে জে কেও বসাতে পারতাম, জে এর জায়গায় আমি এখানে এম কে বসাতে পারতাম, সেরকম কোনো বাধ্যবাধকতা আমার ছিল না এম কে এখানে বসানোর, তাই এটাকে আমি সম্পূর্ণরূপে মানতে পারছি না। ঠিক অনুরূপ ভাবে ডি এরটাকেও আমরা মানতে পারছি না, কারণ এই দুটো অল্টারনেটিভ ভাবে প্লেস করে হতে পারে, এখানে সেরকম কোনো শর্ত নেই। তাহলে একমাত্র যেটা শর্তের সাথে ম্যাচ করছে সেটা হচ্ছে বি, যেটা হচ্ছে রাধাকে তৃতীয়বারে পরিবেশন করতে হবে, যেটা জায়গাটা ফিক্সড। পরবর্তী, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এবলকে 3781 হিসাবে লেখা হয়, হেয়ারকে 4365 হিসাবে লেখা হয় এবং টুলকে 9008 হিসাবে লেখা হয়, তবে র্যাটলকে ওই ভাষায় কিভাবে লেখা হবে। এখানটা যদি লক্ষ্য করো তাহলে এই লেটারগুলোকে কিন্তু অ্যালফাবেটের সিরিয়াল নাম্বার ওয়াইজ বা লেটার সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু নেই। এখানে এ কে করা হয়েছে 3, বি কে করা হয়েছে 7, এল কে করা হয়েছে 8, ই কে করা হয়েছে 1। কিভাবে বুঝলে, দেখো এখানে এ কে দেখো 3 দেওয়া আছে, এখানেও দেখো 2 নম্বরে 3 আছে, এখানেও দেখো 2 নম্বরে 3 আছে, সরি এ আছে 3 আছে। ওকে, তো এখানে ক্লিয়ার হয়ে গেল আমার। তাহলে এবার এখানে টুলকে দেখো টি ডবল ও আছে, তাই ডবল জিরো বসে গেছে, মানে ওকে জিরোতে রিপ্রেজেন্ট করেছে। তাহলে র্যাটেল, তাহলে র্যাটেলের আর এখানে শেষে আছে, এর প্রথমে আছে, শেষে কি আছে 5, তাহলে 5 দিয়ে আমার শুরু হলো। তারপর আছে কি আর এ, এ তো 3 পেয়ে গেছি আমি। তারপর আছে ডবল টি, টি কি আছে, টি আছে 9, তাহলে ডবল 9। তারপর আসছে ই, ই আছে কততে, ই আছে 1। আর এল, এলটা কততে রয়েছে, এল রয়েছে 8, তাহলে আসছে 539918, তাহলে রয়েছে 539918, অপশন নাম্বার বি তে। পরবর্তী, প্রাথমিক বিদ্যালয় স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত, শিক্ষামন্ত্রীর বক্তব্যের একটি অংশ এটা। ঠিক কথা, যে প্রাথমিক বিদ্যালয় স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত। এর পিছনে অনুমান দেখো যে শুধুমাত্র ছোট শিশুদের নৈতিক শিক্ষা দেওয়া যেতে পারে। তো এটা তো ব্যাখ্যা কোনো হতে পারে না বা অনুমান হতে পারে না যে কেবলমাত্র শিশুরাই নৈতিক শিক্ষা দেওয়া যেতে পারে, বড় হয়ে গেলে দেওয়া যেতে পারে না। বা 2 নম্বর অনুমান যেটা দিয়েছে, বড় শিশুদের নৈতিক শিক্ষার অধিকার নেই বা দরকার নেই, তা নয়, বড়দেরও দরকার আছে, আবার শুধু শিশুদেরকে নৈতিক শিক্ষা দেওয়া যেতে পারে, এটারও কোনো অর্থ হয় না। তাহলে এখানে না এই অনুমানটা সত্য, না এই অনুমানটা সত্য, তাহলে দুটোর মধ্যে কোনোটিই নয়, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। পরবর্তী রয়েছে সেই ভেন চিত্রটি নির্বাচন করুন যা ফল, টক ফল এবং কমলালেবুর মধ্যে সম্পর্ককে উপযুক্তভাবে উপস্থাপন করে। ক্লিয়ার, কি আছে, ফল, টক ফল আর কমলালেবু। দেখো কমলালেবু হচ্ছে একটা টক ফলের মধ্যে, টক ফলের মধ্যে পড়ছে আর ফলের মধ্যে, তাহলে এই ফলের জন্য একটা যদি সার্কেল বানাই, তার মধ্যে টক ফলের একটা সার্কেল আসবে, তার মধ্যে কমলালেবুর একটা আসবে, তাহলে আমাদের ভেন ডায়াগ্রামটা আসবে এরকম, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। পরবর্তী, প্রদত্ত বিবৃতি ও সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং নির্বাচন করুন যে ওই কোন সিদ্ধান্ত বা গুলি যৌক্তিকভাবে অনুসরণ করছে। 18 বছর বা তার বেশি বয়সের মেয়েকে বিয়ে করা উপযুক্ত। হ্যাঁ, আমাদের তো রুলস আছে এটা, যে বিলো 18 সে বিবাহ উপযুক্ত হয় না বা করা উচিত নয়। দ্বিতীয়, তার পিছনে সিদ্ধান্ত কি দিয়েছে যদিও মানে না কেউ। তো কি আছে, যে 1 নম্বরে, এই বয়সে একটি মেয়ে মা হওয়ার জন্য শারীরিক, জৈবিক এবং মনস্তাত্ত্বিক পরিপক্কতার একটি উপযুক্ত স্তরে পৌঁছায়। একদমই তাই, আমাদের এটার পিছনে কোনো পৌরাণিক ধারণা বা কোনো ধর্মগত ধারণা তো নেই, কিন্তু এর পিছনে সায়েন্টিফিক অনেক কজ বা কারণ আছে, রুলস অ্যান্ড রেগুলেশনসও আছে, যে কেন তাদের মেয়েদের বিবাহের বয়সকে 18 বছর করা হয়, তার আগে কেন নয়। ঠিক আছে, তো সেখানে সেটা 1 নম্বর সিদ্ধান্ত যেটা দিয়েছে, যে সেটা হচ্ছে একদম ঠিক, যে 18 বছর বয়সে একটি মেয়ে মা হওয়ার জন্য শারীরিক, জৈবিক এবং মনস্তাত্ত্বিক পরিপক্কতার একটি উপযুক্ত স্তরে পৌঁছায়, সঠিক। দ্বিতীয় ব্যাখ্যা দিয়েছে বা সিদ্ধান্ত দিয়েছে, ভয়ের কারণে লোকেরা 18 বছর কম বয়সী মেয়েদের বিয়ে করে না। কারণ এটা তো নয় যে 18 বছরের কম বয়সী মেয়েরা ভূত হয়, যে ভয় করে সেই জন্য, তা তো হতে পারে না, সরি। তো যাই হোক, তো অপশন নাম্বার, সিদ্ধান্ত নাম্বার 2 যেটা রয়েছে সেটা তো একদম ভুল বা মানা যাবে না। 1 নম্বর সিদ্ধান্তটা কিন্তু সঠিক। ওকে, তাহলে সেটা হচ্ছে 1 নাম্বারকে 18 বছর বা তার বেশি মেয়েকে বিয়ে করা উপযুক্ত, তার একটা সিদ্ধান্ত যেটা রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে সঠিক। তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত 1 অনুসরণ করছে, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক। পরবর্তী রয়েছে 4টি শব্দ দেওয়া আছে, যার মধ্যে 3টি কোনো না কোনো ভাবে একরকম এবং একটি আলাদা, স্পানার, স্ক্রুড্রাইভার, হ্যাঙ্গার এবং ড্রিল। স্পানার, স্পানার হচ্ছে রেঞ্চের একটা নাম, যেটা আমরা এরকম দেখে থাকি না, স্পানার বা এই ধরনের রেঞ্চ তোমরা দেখেছো হয়তো, প্রত্যেকে দেখেছো, এইটাকে বলে স্পানার। ঠিক আছে, স্ক্রুড্রাইভার তো প্রত্যেকে চেনো, স্পানারটাকে রেঞ্চ বলে অনেকে। আর ড্রিল, যেটাকে জানো তোমরা ছিদ্র করার জন্য ব্যবহার হয় কাঠে, লোহায়।
ওকে, তো সেখানে কি হচ্ছে স্প্যানার ক্রুড্রাইভার এবং ড্রিল তিনটেই হচ্ছে যন্ত্রের অংশ বা যন্ত্র একটা বিভিন্ন ধরনের। আর হ্যাঙ্গার হচ্ছে যেখানে ঝুলিয়ে রাখা হয়, একটা তোমাদের ক্লিপের মতো হয়ে থাকে, যেখানে এরকম ভাবে ক্লিপগুলো লাগানো থাকে, যেখানে যন্ত্রাংশগুলোকে ঝোলানো হয় বা অন্য যা খুশি ঝোলাতে পারো তুমি, সেটাকে বলছে হ্যাঙ্গার। সেটাও তোমরা প্রত্যেকে জানো। তাহলে এখানে বাকি এ, বি এবং ডি এই তিনটে হচ্ছে যন্ত্রের নাম, কিন্তু সি কোনো যন্ত্র নয়, সি হচ্ছে যন্ত্রপাতিকে ঝুলিয়ে রাখার জায়গা বা অন্য কোনো কিছুকে ঝুলিয়ে রাখা। তাহলে সি হচ্ছে হ্যাঙ্গার, যেটা হচ্ছে বাকি তিনটে থেকে আলাদা। পরবর্তী রয়েছে বোরে, টেক্কা, গজ এবং ঘোড়া, পন, এস, বিশপ এবং নাইট। তাহলে এখানে দেখো টেক্কা যেটা হচ্ছে আমাদের তাস খেলার সাথে যুক্ত, বাকি বোরে, গজ এবং ঘোড়া এটা যতদূর সম্ভব পাশা বা পাশা তো হবে না, দাবা খেলার সাথে হতে পারে, আমার আন্দাজ নেই দাবা খেলতে বা দাবা খেলার যে গুটিগুলো থাকে মন্ত্রী রাজা, আমি জানি না, তো সেইটার সাথে যুক্ত হতে পারে। কিন্তু টেক্কাটা তাসের সাথে হবে সেটা জানি, কারণ তাস খেলাটা জানি। তো সেটা হচ্ছে, তো কারণ সেখানে বোরে, গজ, ঘোড়া এখানে ওই খেলা সম্পর্কিতই কিছু একটা আছে, তো সেই হিসাবে টেক্কাটা হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। অপশন নাম্বার বি হচ্ছে এটার সঠিক উত্তর। পরবর্তী রয়েছে, এটা একই, পার্সেল, চিঠি, পিনকোড এবং পোস্টকার্ড চারটি শব্দ দিয়েছে, যার মধ্যে তিনটি কোনো না কোনোভাবে একরকম এবং একটি আলাদা, সেটাকে আমাকে নির্বাচন করতে বলেছে। তাহলে এখানে পার্সেল, চিঠি আর পোস্টকার্ড এই তিনটে দেখো এক টাইমের, যেটা হচ্ছে আমাদের প্রেরণ করার জন্য বা প্রেরণ করে থাকি। আর পিনকোড যার ভিত্তিতে আমরা কোনো অ্যাড্রেসকে নির্বাচন করতে পারি বা কোনো অ্যাড্রেসের লোকেশন বুঝতে পারি, যেটা হচ্ছে একটা পার্টিকুলার জায়গার একটা কোড, তাই না, পিনকোড যেটা আমরা বলে থাকি। তো সেটা হচ্ছে বাকি তিনটির থেকে আলাদা। অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী, চারজনের একটি গ্রুপে এ বি এর চেয়ে বড়, ডি বি এর চেয়ে ছোট এবং সি ডি এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। সব থেকে ছোট কে? ওকে, তাহলে কি বলেছে, এ হচ্ছে বি এর থেকে বড়, ডি হচ্ছে বি এর থেকে ছোট, সরি ডি, আবার সি হচ্ছে ডি এর থেকে বড় কিন্তু বি এর থেকে ছোট। কিন্তু আচ্ছা, তাহলে সব থেকে ছোট কে? সব থেকে ছোট দেখো দেখতেই পাচ্ছ, আমাদের যেটা ক্রম সেটা চলে আসছে এরকম ভাবে, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি। তাহলে সব থেকে ছোট হচ্ছে ডি, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। পরবর্তী, যদি পি মানে প্লাস, এস মানে মাইনাস, এম মানে গুণ, ডি মানে ভাগ হয়ে থাকে, তাহলে পি 3p মানে হচ্ছে 3 প্লাস 2 গুণ 3 মাইনাস 6 ডিভাইডেড 2 কত আসবে? এখানে 3, এটা গুণ হয়ে যাবে 6, আর এখানে চলে আসবে 3, তাহলে পেয়ে যাচ্ছি 3 3 কেটে যাচ্ছে, 6 চলে আসছে। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, যদি প্লাস এবং গুণ এবং 3 এবং 2 একে অপরের আদান প্রদান ঘটে, অর্থাৎ প্লাসের জায়গায় গুণ, গুণের জায়গায় প্লাস, আর 3-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3, তবে কোন সমীকরণটি সঠিক হবে? দেখো এটা তোমাকে একটু চেক করতে হবে। দেখো এখানটাতে প্লাসের জায়গায় গুণ বসাতে হবে, গুণের জায়গায় প্লাস বসাতে হবে, আর 3-এর জায়গায় 2 বসাতে হবে, 2-এর জায়গায় 3 বসাতে হবে, নিয়ে এবার হিসাব করে দেখতে হবে। দেখো এখানে তুমি কত পাচ্ছ, 6কে 2 দিয়ে ভাগ করে 3, 3কে 4 দিয়ে 12 পাচ্ছ, আর এদিকে -2 + 3 1 পাচ্ছ, তাহলে 12 আর 1 13 হয়ে যাচ্ছে। এখানে তো নেই সেটা। ঠিক এই রিলেশনটাই এই সম্পর্কের সাথেই সমান। দেখো বাকি যেহেতু এইটা যেহেতু প্রত্যেকটা জায়গায় 1 আছে, এখানে কত পেলে? 13 পেলে, তা সেটা কোথায় রয়েছে? দেখো সেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। তাহলে আমরা বলতে পারছি সেটা হচ্ছে সঠিক, আমার আর কিছু করার দরকার নেই। আমি ভেবেছিলাম প্রথমে একটু বেশি খাটাবো অঙ্কটা, তারপর দেখা যাচ্ছে যে কি, যে বাম পক্ষটা প্রত্যেকটাতে সেম আছে। তাহলে প্রথমেরটা যদি আমি একটু চেঞ্জ করে উত্তরটা বার করে নিই, সেই উত্তরটা কোথায় রয়েছে সেটা ডান পক্ষে রয়েছে, সেটা আমি ম্যাচ করে নিলে আমি আনসার হয়ে যাবে। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে WGUFSEQD ড্যাশ ড্যাশ, এর পরেরতে কি বসবে? ওকে, তো এটার জন্য আমি নিয়েছি, যদিও প্রয়োজন ছিল না খুব একটা। এখানে দেখো এটা অল্টারনেটিভ ভাবে যদি দেখো, জি তারপর এফ, এদিকে ডাব্লু তারপর ইউ, দেখো এটা পিছতে পিছতে এসছে, ইউ এর ডাব্লুর আগে হচ্ছে ইউ, ইউ এর আগে হচ্ছে এস, সরি একটা করে স্কিপ করে করে, GHI, আচ্ছা জি এর দেখো ঠিক আবার এখানটা কি হচ্ছে, ঠিক আগেরটা পিছিয়ে গেছে। এফটা দেখো ঠিক আগেরটা পিছিয়ে চলে গেছে ইতে, ইটা ঠিক আগে পিছিয়ে চলে গেছে ডিতে, তাহলে ডিটাও ঠিক আগে পিছিয়ে চলে যাবে সিতে। তাহলে আমি বুঝে যাচ্ছি পরেরটা হবে সি। ক্লিয়ার? তাহলে পরেরটা যদি সি হয়, এখানে যে অপশনস গুলো দিয়েছে সেটাতে দেখো একটাতেই রয়েছে লাস্টে সি, তাহলে সি অপশন নাম্বার সি, সেটাই আমাদের সঠিক উত্তর। কিন্তু এখানেও যদি আমরা এটাকে দেখি, ডাব্লু, তারপর আসছে তোমাদের ভি, তারপর আসছে ইউ, তারপর আসছে টি, তারপর আসছে এস, তারপর আসছে তোমাদের আর, তারপর আসছে কিউ, তারপর আসছে পি, তারপর আসছে ও। তাহলে এখানে বসবে ও বা ও সি, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে। ক্লিয়ার? অর্থাৎ প্রথমেরটা দুটো করে জাম্প করে এসছে, আর তারপর আর পরেরটা একটা করে পিছিয়ে পিছিয়ে এসছে। পরবর্তী রয়েছে 14, 41, 86, 230 এবং 229, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে?
এখানে যদি এই সংখ্যাগুলোকে দেখো 14, 41, 86, 230 এবং 329, তাহলে তোমরা এটা একটা বুঝতে পারছো যে কি করেছে, কি হয়েছে এখানে। 14, 41, 86 ভালো করে যদি একটু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা সংখ্যায় কিন্তু বর্গ সংখ্যার নিকটবর্তী, একটা বর্গ সংখ্যার নিকটবর্তী। প্রথমেটা দেখো যদি 3 স্কোয়ার প্লাস 5 করি তাহলে 14 আসছে। তারপরেরটা দেখো 6 এর স্কোয়ার প্লাস 5 করো 41 আসছে। তারপরেরটা 9 এর স্কোয়ার প্লাস 5 তাহলে হচ্ছে 86। তাহলে কত গ্যাপ দিয়ে দিয়ে আসছে, 3, 6, 9। তারপরে এটা হয়ে যাবে 9, 12 হয়ে যাবে। তাহলে 12 স্কোয়ার প্লাস 5 মানে হচ্ছে 144 প্লাস 5 মানে হচ্ছে 149। এরপরে আসছে 15, তাহলে 15 স্কোয়ার প্লাস 5 মানে 225 প্লাস 5 মানে হচ্ছে 230, যেটা দেখো এখানে অলরেডি রয়েছে। তাহলে আমি বুঝে যাচ্ছি, তাহলে এখানে বসবে 149, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট, প্রদত্ত বিবৃতি এবং সিদ্ধান্তগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং বিবৃতিতে প্রদত্ত তথ্য সত্য বলে ধরে নিন, এমনকি যদি এগুলি সাধারণভাবে পরিচিত তথ্যগুলির সাথে বৈপরীত্য বলে মনে হয় তবুও। নিচের কোন সিদ্ধান্তগুলি যুক্তিযুক্তভাবে বিবৃতিগুলিকে অনুসরণ করে তা নির্ধারণ করুন। প্রত্যেকে জানো, আবার রিডিং পড়ে দিলাম আমি। বিবৃতি দিয়েছে সমস্ত ক্যালেন্ডার হলো ইঁদুর, আবার সমস্ত ইঁদুর হলো কুকুর। ওকে। সিদ্ধান্ত দিয়েছে সমস্ত ক্যালেন্ডার হলো কুকুর। দেখো, সমস্ত ক্যালেন্ডার যদি ইঁদুর হয়ে থাকে আবার সমস্ত ইঁদুর যদি কুকুর হয় তাহলে সমস্ত ক্যালেন্ডার কুকুর হচ্ছেই, একদম সঠিক। কিছু কুকুর হলো ক্যালেন্ডার, তাহলে সমস্ত ক্যালেন্ডার, আর এখানে দিয়েছে কি কিছু কুকুর হচ্ছে ক্যালেন্ডার, তাহলে সমস্ত ক্যালেন্ডার, এখানে সমস্ত ক্যালেন্ডার হচ্ছে কুকুর। আর কিন্তু তার মানে এটার অর্থ নয় যে সমস্ত কুকুর ক্যালেন্ডার হবে, কিন্তু এখানে বলেছে কিছু কুকুর হচ্ছে ক্যালেন্ডার, তাহলে সেটা হচ্ছে সঠিক। কারণ সমস্ত ক্যালেন্ডার ইঁদুর, সমস্ত ইঁদুর যদি কুকুর হয়, কিছু কিছু কুকুর ইঁদুর হবে, আবার কিছু ইঁদুর ক্যালেন্ডার হবে, তাই কিছু কুকুর ক্যালেন্ডারও হবে। তাহলে দুটোই হচ্ছে সঠিক, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে। উভয় সিদ্ধান্ত 1 এবং 2 অনুসরণ করছে। পরবর্তী, যেভাবে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। পোশাক, শার্ট, কাঠ কি হবে? দেখো, পোশাক বা পরিচ্ছদ যেটা আমরা বলি তার মধ্যে একটা পড়ছে শার্ট, ট্রাউজার, শাড়ি, যাবতীয় যা নামকরণ আছে আর কি, তোমরা প্রত্যেকে জানো, সেই পোশাকের মধ্যে সেটা পড়ে। ঠিক সেরকম ভাবে কাঠ, সে কাঠের মধ্যে কি কি পড়ছে? কাঠের মধ্যে আমরা বলতে পারি এখানে গাছ, ট্রাউজার, ছাই, এগুলো তো কোনোটা পড়বে না। আসবাবপত্র, যেটা কাঠ দিয়ে আমরা, বা কাঠের একটা ব্যবহার্য দ্রব্য আমরা বলতে পারি আসবাবপত্র। তাহলে অপশন নাম্বার সি, যেটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী রয়েছে আর হয় পি এর পিতা এবং কে এর ভাই। ঠিক আছে, আর হচ্ছে পি এর পিতা, পি এর পিতা হচ্ছে আর, এবং কে এর ভাই, অর্থাৎ এর ভাই হচ্ছে কে। অন্যদিকে কে হয় ডি এর মেয়ে, তাই ডি এর মেয়ে হচ্ছে কে, এ হচ্ছে ফিমেল। আর এবং এস এর বৌদি, আচ্ছা এস এর বৌদি মানে কে এর ভাই হচ্ছে এ, তাহলে এস এর এবং কে হয় ডি এর মেয়ে এবং এস এর বৌদি। তাহলে যদি এস হয় পি এর মা, পি এর মা যদি, বাবা তো আর, তাহলে এস হচ্ছে এখানে বসবে অবশ্যই। এস এর বৌদি কিভাবে কে হচ্ছে আমার জানা নেই, তো হতে পারে বোন, কিভাবে বৌদি হতে পারে। তো যাই হোক, তাহলে আমার চেয়েছে এস এবং আর এর মধ্যে কি সম্পর্ক। তাহলে যেহেতু এখানে পি হচ্ছে, আর হচ্ছে পি এর বাবা, আবার এদিকে এস হচ্ছে পি এর মা, তাহলে আমি বুঝতে পারছি যে এস এবং আর একে অপরের স্বামী স্ত্রী, যেটা রয়েছে অপশন নাম্বার এ। পরবর্তী রয়েছে শিক্ষার্থীদের এক লাইনে একজন শিক্ষার্থী বাম প্রান্ত থেকে 9ম স্থানে এবং ডান প্রান্ত থেকে দ্বাদশ স্থানে বা 12 স্থানে দাঁড়িয়ে আছেন, তাহলে কতজন শিক্ষার্থী লাইনে আছেন? তাহলে এদিক থেকে একটা লাইন আছে যেখানে বাঁ দিক থেকে তিনি আছেন 9 নাম্বারে, আর ডান দিক থেকে তিনি আছেন 12 নাম্বারে। কি করতে হয় আমাদের? এই দুটোকে যোগ করে দিতে হয়। যোগ করলে আমি কত পাবো? 21 পাবো। তার থেকে 1 বাদ দিয়ে দেবে, যেটা হয়ে যাচ্ছে 20 জন। কেন 1 বাদ যাবে? কারণ এখানে যে পজিশনটা, এদিক থেকে 9 নাম্বার, এদিক থেকে 12 নাম্বার, তাহলে একই পজিশনের জন্য আমি দুটো নাম্বার যেহেতু নিচ্ছি বা দুবার কাউন্ট করতে হচ্ছে, তাই আমাকে শেষে 1 বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি পেয়ে যাবো আমাদের সঠিক, যে সেই সারিতে বা সেই লাইনে ছিল 20 জন, যেটা রয়েছে অপশন নাম্বার সি। পরবর্তী, এখানেও তাই বিবৃতি পড়ে নাও যে কিছু শিক্ষার্থী হয় নর্তকী, সমস্ত নর্তকী হয় সঙ্গীতজ্ঞ। তাহলে কিছু শিক্ষার্থী হয় সঙ্গীতজ্ঞ, তাহলে কিছু শিক্ষার্থী নর্তকী আর সমস্ত নর্তকী হচ্ছে সঙ্গীতজ্ঞ। তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা নর্তকী তারা তো সঙ্গীতজ্ঞ, তাহলে কিছু শিক্ষার্থী সঙ্গীতজ্ঞ, এটা সঠিক। কোনো নর্তকী শিক্ষার্থী নয়। এখানে তো বলেছে কিছু শিক্ষার্থী হচ্ছে নর্তকী, তাহলে যে সমস্ত শিক্ষার্থীরা নর্তকী তারা তো শিক্ষার্থীও, তাহলে কোনো নর্তকী শিক্ষার্থী নয়, এটাকে আমি মানতে পারি না। তাহলে কেবলমাত্র 1 নাম্বার সিদ্ধান্তটা অনুসরণ করছে, যেটা রয়েছে অপশন নাম্বার এ।
পরবর্তী রয়েছে এই দোকানের বেশিরভাগ হাতঘড়ি ব্যয়বহুল, এই বিবৃতি থেকে কোন সিদ্ধান্তে নেওয়া যাবে? যেমন অর্থাৎ এই দোকানের বেশিরভাগ ঘড়ি হচ্ছে দামি, তাহলে দোকানের সমস্ত হাতঘড়ি ব্যয়বহুল সেটা তো বলেনি, এখানে এখানে বেশিরভাগ বলেছে, সমস্ত আর বেশিরভাগের মধ্যে পার্থক্য আছে। হাতঘড়ির একটাও সস্তা নয় সেটাও এখানে বলেনি, একটাও সস্তা নয় আর সব ব্যয়বহুল তো একই হলো, নেগেটিভ বা পজিটিভ। সকল মহিলাদের হাতঘড়িগুলো ব্যয়বহুল, এখানে তো মহিলার কোনো সম্পর্কই নেই। দ্বিতীয় দিয়েছে দোকানে সস্তা হাতঘড়িও আছে, দেখো এটাই একমাত্র অ্যাকুরেট। বেশিরভাগ হাতঘড়ি ব্যয়বহুল মানে সেখানে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে কস্টলি বা দামি, কিন্তু কিছু কিছু আছে যেটা সস্তাও, তাহলে অপশন নাম্বার ডি যেখানে দোকানে সস্তা ঘড়িও রয়েছে সেটা হবে আমাদের সঠিক উত্তর। পরবর্তী রয়েছে প্রদত্ত বিবৃতি বিবেচনা করুন এবং প্রদত্ত অনুমানগুলির মধ্যে কোনটি বিবৃতিকে অন্তর্ভুক্ত বা বিবৃতিতে অন্তর্ভুক্ত তা স্থির করুন। সামাজিক কুফলগুলি নির্মূল করার জন্য মানুষকে শিক্ষিত করা প্রয়োজন, একজন সমাজকর্মীর বক্তব্য। তো আমরা যারা সমাজকর্মী, মানে আমি তো নই, তো যারা সমাজকর্মী আর কি, তো বা যারা ধরো পরিবেশবিদ আমরা বলে থাকি না, যারা পরিবেশবিদ বা যারা সমাজকর্মী বা সমাজ সংস্কারক, আমি আগেকার তুলনা করছি না, এখনকার দিনে, তো তারাও দেখবে যে সবকিছুর ঊর্ধ্বে তা কিন্তু নয়। অর্থাৎ আমি বাইরে বলে আসছি গাছ লাগাও প্রাণ বাঁচাও, ঠিক আছে, অথচ আমার বাড়িটাই হচ্ছে একটা ফ্ল্যাট যেখানে আমার একটাও গাছ নেই, ঠিক আছে। তো এইরকম ভাবে এটা নয় যে যাদের সমাজকর্মী যে বক্তব্য পালন করছে বা যে যে বক্তব্য রাখছে সে সেটা নাকি নিজেই সম্পূর্ণরূপে পালন করে। আমরা বাইরে বক্তৃতা অ্যাজ এ জিওগ্রাফি স্টুডেন্ট আমরা সবসময় বলে আসি যে জল দূষণ করবে না, বায়ু দূষণ করবে না, ঠিক আছে, বা জল অপচয় করবে না, ইলেকট্রিসিটি অপচয় করবে না, অ্যাজ এ তোমার কি বলবে সচেতন নাগরিক বাইরে তো বলে আসি, কিন্তু ঘরে কি আমরা সেগুলো মেনে চলি? গ্রীষ্মকালে বেশ শাওয়ারের তলায় বসে থাকি লম্বা সময় ধরে, তো সেইগুলো ওইটা। তো এখানে যেটা বলেছে যে সামাজিক কুফলগুলি নির্মূল করার জন্য মানুষকে শিক্ষিত করা প্রয়োজন, একদম সঠিক। তার মানে এই নয় যে মানুষ, আমি কেন বলতে গেলাম এটা, যে মানুষ শিক্ষিত হলেই যে সামাজিক কুফলগুলো নির্মূল করা যাবে তা কিন্তু নয়, এটা বোঝানোর চেষ্টা করছি আমি। যে মানুষ শিক্ষিত অবশ্যই হতে হবে সামাজিক কুফলগুলিকে নির্মূলের জন্য, কিন্তু কোন একটা মানুষ শিক্ষিত তার অর্থ এই নয় যে সে সমাজের কুফলগুলিকে নির্মূল করে ফেলেছে বা করে ফেলবে। এবার ঠিক আছে, বিবৃতি চলে যাও, এবার অনুমানে এসো। যে শিক্ষা সমস্ত সামাজিক কুফলগুলিকে দ্রুত নির্মূল করবে, একদম ভুল কথা। শিক্ষা যখন আমাদের ঠিকঠাক ভাবে আমরা প্রয়োগ করব তখনই কুফলকে নির্মূল করতে পারবে, শিক্ষা পারবে না। তাহলে এখানে যেটা রয়েছে 1 নম্বর অনুমান, সেটাকে কিন্তু আমরা মানতে পারবো না, কারণ শিক্ষা সামাজিক কুফলকে নির্মূল করে না, শিক্ষার দ্বারা আমরা সামাজিক কুফলগুলিকে দ্রুত নির্মূল করতে পারি। দ্বিতীয় দিয়েছে সমস্ত অশিক্ষিত মানুষ সামাজিক কুফলমূলক কাজে অভ্যস্ত, এটাও ভুল। কেউ অশিক্ষিত কথার অর্থ এই নয় যে সে সামাজিক কুফল কাজের সাথে যুক্ত থাকে, কারণ গ্রামে এরকম অনেক সচেতন অশিক্ষিত মানুষ আছে। অশিক্ষিত আর শিক্ষিত বলতে আমাদের যে ছোট বা নিচ উঁচু ব্যাপারটা চলে আসে সেটা কিন্তু নয়, এখানে একদম জাস্ট পুঁথিগত শিক্ষার কথা বলা হয়েছে। শিক্ষা যেটা হচ্ছে আমরা এরকম বলতেই পারি যে গ্রামে অনেক ব্যক্তি থাকে, গ্রাম বনেই অশিক্ষিত, সেই ধারণাটা আমাদের ভুল। বস্তি সমাজ এই সমস্ত জায়গায় অনেকে আছে যারা পুঁথিগত শিক্ষায় বা আমাদের যেটাকে শিক্ষা বলে ব্যাখ্যা করি বা সংজ্ঞা দিই সেই শিক্ষায় শিক্ষিত হয়তো নয়, কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং বা একজন মানুষ হিসাবে যথেষ্ট সচেতন এবং তার মধ্যে সেই শিক্ষা যথেষ্ট পরিমাণে আছে। তাহলে অশিক্ষিত মানুষের যে সংজ্ঞা বা আমরা ক্রাইটেরিয়া তৈরি করেছি তারা যে কুফলমূলক কাজের সাথে অভ্যস্ত তাও কিন্তু নয়, তারাও হতে পারে সমাজ সচেতন। ক্লিয়ার? তো এখানে 2 নাম্বারটাও আমাদের মানতে পারছি না, তাহলে 1 এবং 2 কোনোটাই অন্তর্নিহিত নয়, যেটা রয়েছে অপশন নাম্বার এ তে, সেটা হবে সঠিক উত্তর। ওকে, একটার জন্য অনেক কিছু বলে ফেললাম। যদি এ হয় বি এর পিতা, বি হয় সি এর পিতা এবং ডি হয় সি এর একমাত্র পুত্র এবং এফ হলো সি এর স্ত্রী, তবে ডি এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত? এ হচ্ছে বি এর পিতা, এ হচ্ছে বি এর পিতা, বি হয় সি এর পিতা আর ডি হয় সি এর একমাত্র পুত্র, তাহলে ডি হচ্ছে সি এর, আর এফ হচ্ছে সি এর স্ত্রী। তাহলে ডি এর সাথে এর কি রিলেশন? দেখো ডি এর বাবা হচ্ছে সি, সি এর বাবা হচ্ছে বি মানে হচ্ছে বি এর ডি এর দাদু, আবার তার বাবা হচ্ছে এ মানে হচ্ছে দাদুর বাবা, যেটা হচ্ছে প্র পিতামহ বলে থাকি আমরা বা কিছু একটা বলে থাকি। তাহলে ইনি হচ্ছেন নাতি, নাতির সন্তানকে আমরা প্রপৌত্র বলি, যেটা রয়েছে অপশন নাম্বার সি তে, তাহলে সেটা হবে সঠিক উত্তর। পরবর্তী, যেভাবে দ্বিতীয় পদটি প্রথম পদের সাথে সম্পর্কিত একইভাবে তৃতীয় পদটির সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। ক্রিকেট, আম্পায়ার, ভলিবল, ড্যাশ। অর্থাৎ ক্রিকেট যে খেলা বা গেম সেটাকে কন্ট্রোল করে বা দেখভাল করে আম্পায়ার। আমরা জানি প্রত্যেকে যে মাঠের মধ্যে দুজন থাকে, বাইরে থাকে, রেফারি থাকে, অনেক কিছু থাকে, ম্যাচ রেফারি হয়, ঠিক আছে, থার্ড আম্পায়ার থাকে, তোমরা প্রত্যেকে জানো। আর ভলিবলের ক্ষেত্রেই সেই কাজটা যে করে থাকেন তাকে আমরা দেখো কি বলি, তাকে আমরা বলি রেফারি, অপশন নাম্বার ডি তে রয়েছে, যেটা ফুটবলের ক্ষেত্রেও ঠিক একই। ওকে, তাহলে ক্রিকেটেও কিন্তু রেফারি থাকে একজন, ম্যাচ রেফারি বলে, তিনি দেখেন যে কোথাও কেউ কোনো রুলস ভাঙছে কিনা, কেউ কোনো নিয়ম মেনে চলছে কিনা, বাজে ব্যবহার করছে কিনা, সেইগুলো তার কন্ট্রোলে থাকে। কিন্তু ক্রিকেটের নিয়ম কানুনে কোনটা কি খারাপ, নো বল, এই বল,
আউট এগুলো ঠিক করে আম্পায়াররা। ঠিক সেরকম ভলিবলের সেটাকেই যারা কন্ট্রোল করে তাদেরকে আমরা রেফারি বলছি। এবার উভয় সমস্তটাই করছেন ইনি রেফারি। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের প্র্যাকটিস সেট 32 এর রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।